দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটর কিভাবে কাজ করে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আমার ডিসি মোটর কাজ করানোর ক্ষেত্রে খুঁটিনাটি যে সব বিষয় আছে যেটার কারণে আমার ডিসি মোটর কাজ করে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আজকের ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ। ডিসি মোটরের একদম প্রিলিমিনারি ক্লাস, এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো, এর আগে কিন্তু ইলেকট্রিক্যাল মেশিন রিলেটেড আমি ডিসি জেনারেটরের প্লেলিস্ট দিয়েছি, ইন্ডাকশন মোটরের প্লেলিস্ট দিয়েছি। আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে সেই আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমত এখানে দুটো ফিগার আঁকিয়েছি। আমি এই দুটো ফিগারের মাধ্যমে পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সাথে আমাদের এইচএসসির কিছু বেসিক জিনিস লাগবে, সেটার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো হোপফুলি। তো প্রথমত দেখুন, আমি রাইট সাইডে ফিগারটা দিয়ে শুরু করতেছি, এই ফিগারটা। তো এখানে আমি যে কাজটা করছি, আমি নর্থ পোল এবং সাউথ পোল, যেটাকে আমি এখানে ইউজ করছি হলো পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে, এবং ডিসি মোটরে এটা মেইনলি থাকবে হলো আমার পোল, ম্যাগনেটিক যে পোলটা সেই হিসেবে এটা কাজ করবে। ঠিক আছে, আমি নর্থ পোল এবং সাউথ পোল এখানে আমি রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমি এখানে দেখুন একটি কুণ্ডলী রেখেছি। এটাকে মেইনলি বলা হবে হচ্ছে কয়েল, বাংলায় হচ্ছে কুণ্ডলী। ঠিক আছে, একটা কয়েল আমি আঁকিয়েছি। অ্যাকচুয়ালি মোটরে একটি না অসংখ্য কয়েল থাকে, বাট আমরা যেহেতু আজকে ডিসি মোটরের ওয়ার্কিংটা শিখতেছি, সেই কারণে আমি জটিলতা এড়ানোর জন্য একটি মাত্র কয়েল বিবেচনা করেছি। ঠিক আছে, এটা হলো আমার মেইনলি কয়েল, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এটা কয়েল। আর এখানে হলো আমার এই কয়েলটাকে মেইনলি বলা হবে আর্মেচার। ঠিক আছে, আর আর্মেচারটা সরাসরি কানেক্টেড থাকবে হলো কমুটেটরের সাথে। ঠিক আছে, কমুটেটরকে মেইনলি বলা হয় হচ্ছে, এর আগে ডিসি জেনারেটর বলেছি, কমুটেটরকে মেইনলি বলা হয় হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার। এটা আমি অ্যাকচুয়াল শেপ আসলে এরকম না, এটার ভিতরে আরো দ্বিমাত্রিক কাঠামো আছে। তো আমি সিম্পলি আঁকানোর জন্য আমি একটা সিম্বলের মতো দেখিয়েছি। কমুটেটর হচ্ছে যে এই এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তার সাথে আমার লাগানো থাকে কার্বন ব্রাশ, যেটা আমার কারেন্টটা কালেক্ট করতে সাহায্য করে, এবং এই সাইড দিয়ে আরেকটা তারের মাধ্যমে আমি ব্যাটারি সংযুক্ত করেছি। এখন ব্যাটারি সংযুক্ত করার কারণ, আমার এটা হচ্ছে মেইনলি ডিসি মোটর, অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমার মোটরটাকে ঘুরাইতে হবে। সেই কারণে আমি এখানে ডিসি পাওয়ার হিসেবে ব্যাটারি ব্যবহার করেছি। ঠিক আছে, তো এখন দেখুন, আমরা একদম ইলেকট্রিসিটি বেসিক রুল অনুযায়ী জানি যে ডিসি কারেন্টটা আমার ব্যাটারি প্লাস থেকে তৈরি হয়। তার মানে আমার এই প্লাস থেকে একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা এখান থেকে এদিকে আসবে, এসে আমার এখান থেকে এদিক দিয়ে যে আমাদের দেখুন এখান থেকে এই দিকে গেল, তারপরে এখানে এসে কার্বন ব্রাশটা এই কমুটেটরে পাঠাইতে সাহায্য করবে হলো কার্বন ব্রাশ। ঠিক আছে, এই কার্বন ব্রাশের মাধ্যমে আমার কমুটেটরে ঢুকবে। সো এখান থেকে আবার এই পথ দিয়ে আমার কারেন্টটা উপরের দিকে উঠবে, উপরের দিকে ওঠার পর এদিকে আসবে, এবং সেই কারেন্টটাই এদিক দিয়ে এসে আচ্ছা, এটা আবার উপরের দিকে আমি দেখিয়ে দেই। এদিক দিয়ে আসার পর আমার আবার ব্রাশটা এই কারেন্টটা এখানে পাঠাইতে সাহায্য করবে। ঠিক আছে, কার্বন ব্রাশের মাধ্যমে এই কারেন্টটা এখানে এসে আমার ফুল একটা প্লাস থেকে মাইনাসের কন্ডাক্টিং পথ তৈরি করবে। ঠিক আছে, এটা হলো কেবল গেল আমি কারেন্টের ডিরেকশন দেখালাম, কিন্তু কারেন্টের ডিরেকশন দিয়ে আমার কাজ হবে না, আমার মোটরটাকে ঘুরাইতে হবে অবশ্যই। তো তার জন্য আমি দেখুন, আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা সবসময় আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট অনুযায়ী নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লো করবে। ঠিক আছে, অর্থাৎ আমি এই দুটো দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখিয়ে দিলাম। আর এগুলোর আমি কিছু নামকরণ দিলাম। দেখুন এদিকে নামকরণ দেয়াই আছে, এটাকে আমি এক্স এক্স ওয়াই কমুটেটর দুইটাকে, আর কার্বন ব্রাশটাকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করলাম, আর এটাকে আমি এই আয়তাকার কুণ্ডলীটাকে আমি এ বি সিডি দ্বারা প্রকাশ করলাম। এবার আমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করতে সাহায্য করবে হইলো আমার ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, যেটা আমরা এইচএসসি তেও দেখেছি। তো সেই রুলটার জন্য আমাদের হাতের আঙ্গুলটাকে লেফট হ্যান্ড বলতে বাম হাত, এই দেখুন আমার ডান হাত এটা, বাম হাত এটা।
ঠিক আছে, বাম হাতটাকে এই পজিশনে নিতে হবে। ঠিক আছে, এই পজিশনে নেয়ার পর যে ঘটনাটা ঘটবে, এই যে এইটাকে আমার এই আঙ্গুলটাকে মধ্যমাটাকে আমার দিতে হবে হলো কারেন্টের দিকে। খেয়াল করুন, এর আগেও আমি ডিসি জেনারেটরে এই অ্যাকশনটা দেখিয়েছি, ফিগারের মাধ্যমে দেখিয়েছি। এইটা হলো কারেন্টের দিকে, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হলো ফোর্স। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী দেখুন, আমি এখানে একটু ধরবো। ফার্স্টে আমার এডি কুণ্ডলী এবং বিসি কুণ্ডলী বিবেচনা করব, আর এবিটা একটু পরে দেখবো। তো এডি কুণ্ডলীতে যে ঘটনাটা ঘটবে, আমার কারেন্টের দিকে দিতে হলে এটাকে কারেন্টের দিকে, তাহলে এই দেখুন কারেন্টের দিকে দিছি। আর এটাকে হলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তো ম্যাগনেটিক ফিল্ড হলো এই দিকে, তার মানে এই আঙ্গুলটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে দেখুন আমার এই যে দেখুন কারেন্টটা এদিকে, ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে, তাহলে বলটা কোন দিকে কাজ করতেছে, আমার এই বোর্ডের তল বরাবর নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, এটাকে আমি এখানে বোঝানোর জন্য এখানে আমি এটাকে নিচের দিকে গেলে আমার ক্রস হয়। ঠিক আছে, আর এদিকে বের হলে আমার হয় হচ্ছে ডট। ঠিক আছে, ক্রস মানে আমি বুঝিয়ে দিলাম, এটা কিন্তু আমার বলের দিক। ঠিক আছে, এখানে যে বলটা ক্রিয়েট হবে সেই বলটার দিক। ঠিক আছে, তো এইখানে আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এই আঙ্গুলটা আমার কারেন্টের দিকে, এই আঙ্গুলটা আমার এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তাহলে বলটা এইদিকে। সেম ওয়েতে আমরা বিসি বাহুতে একটু দেখবো। বিসি বাহুতে কারেন্টের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তাহলে এই দেখুন এই আঙ্গুলটাকে নিচের দিকে দিলাম, কারেন্টের দিক যেহেতু এটা, আর এটা এই বরাবরই আছে, তাহলে বলটা কোন দিকে আসতেছে, আপনাদের দিকে, অর্থাৎ বোর্ডের তল বরাবর এই দিকে। ঠিক আছে, সেটা তো আর দেখানো সম্ভব না, সেই জন্য আমরা এটাকে দেখাই ডট দিয়ে। তাহলে আর এবি আর ডিসি বাহুটা, এটাও আপনারা এইচএসসি তে দেখেছেন, এবি এবং ডিসি বাহুতে অ্যাকচুয়ালি কোনো বল প্রযুক্ত হবে না। কেন প্রযুক্ত হবে না? কারণ কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এখানে হলো 90 ডিগ্রি। এই দেখুন কারেন্টের দিক এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ডের দিক এইদিকে। আর টর্কের বলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আইএলভি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আপনারা এইচএসসি তে দেখেছেন যে বলের ফর্মুলা হচ্ছে আমার, এখানে যে ফোর্সটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে আইএলভি সাইন থিটা। তাহলে দেখুন আমার 90 ডিগ্রি হইলে আমার সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই আই এবং বি এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হইলে সাইন 90 ডিগ্রি মান 1, যার কারণে বল থাকে আইএলবি হয়। ঠিক আছে, এইখানেও আইএলবি, এইখানেও কিন্তু আইএলবি হয়। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা বল হচ্ছে আমার সেম, কিন্তু দিকটা অপোজিট দিকে। আর এইখানে বলটা কি হচ্ছে, আইএলবি সাইন 0 ডিগ্রি হচ্ছে। দেখুন কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম দিকে, মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আইএলবি সাইন 0 ডিগ্রি মানে 0। তো 0 মানে এখানে কোনো বল নাই। এবি এবং ডিসি বাহুতে এই কারণে কোনো বল প্রযুক্ত হবে না, শুধুমাত্র বল প্রযুক্ত হবে হচ্ছে এডি এবং বিসি বাহুতে। তাহলে এখন খুবই সিম্পল জিনিস, বল যদি সমান হয় এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব থাকে, তাহলে আমরা এইচএসসি তে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম লাইক ব্যবস্থাটা, বল সমান কিন্তু দিকটা তার অপোজিট দিকে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে এই দুইটা বল। দেখুন এখান থেকে এইটুকু একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই যে এবি বরাবর দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে মেইনলি যে জিনিসটা হয়, একটা ঘূর্ণন শক্তি তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্সের ভাষায় আমরা বলি টর্ক। ঠিক আছে, টর্কই হলো আমার ইলেকট্রিক মোটরে যত রকমের ঘূর্ণন, তার মেইন কারণটাই হচ্ছে টর্ক। ঠিক আছে, মোটরের টর্ক যত ভালো হবে সেই মোটরের ঘূর্ণন তত ভালো হবে। ঠিক আছে, যার কারণে আমরা এখানে যেহেতু একটা বিপরীতমুখী বল কিন্তু সমান মানের পাচ্ছি, যার কারণে এখানে একটা টর্ক তৈরি হবে। এই যে এই দণ্ডটা চিন্তা করুন, এটার এই প্রান্তে সেম পরিমাণ, এই প্রান্তে সেম পরিমাণ বল হলে বলটাকে ভারসাম্য করার জন্য এটা কন্টিনিউয়াসলি এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, সেটা আমরা ঘূর্ণন শক্তি, এইচএসসি ঘূর্ণন শক্তি চ্যাপ্টারটিতে আমরা করেছি, যার কারণে এই মোটরটা একটা ঘূর্ণন শক্তি পাবে এবং মোটরটা কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতে থাকবে। এখন মোটরটা ঘোরার সময় কিন্তু সাথে সাথে এই কমুটেটরটাও ঘুরতে থাকবে। ঠিক আছে, মোটরটা এইভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আমার কিন্তু সাথে সাথে এই কমুটেটরটাও ঘুরতে থাকবে সেম ইয়েতে। ঠিক আছে, মোটরটাও ঘুরবে, আমি এটা তো অ্যানিমেশন আকারে দেখাইতে পারতেছি না। এই কুণ্ডলীটা যখন এইভাবে ঘুরবে তখন সেম ওয়েতে আমার এই কমুটেটরটাও ঘুরতে থাকবে। এই কার্বন ব্রাশের পজিশনটা ফিক্স থাকবে,
যার কারণে এই জিনিসটা যে কাজটা করবে আমার এর ভিতর অটোমেটিক্যালি কারেন্টের ডিরেকশনটাকে রিভার্স করে দিবে এডি এবং বিসি পাওতে। ঠিক আছে, কিভাবে তার জন্য আমি দেখুন পাশে ফিগারটি আঁকিয়ে রেখেছি। তো মনে করুন এইটা ঘুরতেছে, ঘূর্ণন শক্তি পাইলো, এই টর্কের কারণে ঘূর্ণন শক্তি পাইলো, যার কারণে এটা এই পজিশনে গেল 180 ডিগ্রি মনে করুন। তাহলে 180 ডিগ্রি হলে এডিটা এখানে আসবে, বিসিটা এখানে চলে আসবে। তাহলে আমি দেখুন সিম্পলি আমার ফিগারটাকে ঘুরিয়ে দিলে আমার কি হয়, এ বি সি ডি। ঠিক আছে, একই সাথে এই কমুটেটর সেগমেন্টটা এক্স ওয়াই ছিল, সেম ওয়েতে এটা 180 ডিগ্রি ঘুরে দেওয়া মানে কমুটেটরটাও 180 ডিগ্রি ঘুরে যাবে, যার কারণে এটা হবে ওয়াই এবং এটা হবে এক্স। ঠিক আছে, অটোমেটিক্যালি কমুটেটর ঘোরার মাধ্যমে এই রিভার্স ইয়েটা তৈরি হবে। এখন আবার কারেন্টটা এদিক থেকে শুরু হয়ে আমার যেহেতু প্লাস এখানে আছে, এটা তো আর চেঞ্জ করতেছি না, অর্থাৎ পোলারিটিটাকে অটোমেটিক্যালি দেখুন কিভাবে আমরা চেঞ্জ করতেছি। এদিক থেকে এদিকে আসলো, এরপরে আমাদের এদিক দিয়ে ঢুকে আমার এদিক দিয়ে ঢুকে আমাদের এদিক দিয়ে ঢুকে এই পথ দিয়ে আবার এদিকে ব্যাক করলো। তাহলে এখানে দেখুন এডি বাহুতে কারেন্টের দিকটা ছিল উপরের দিকে, আর এখানে কিন্তু এডি বাহুতে কারেন্টের দিকটা নিচের দিকে। ঠিক আছে, আমি যদি কমুটেটরটা এভাবে ব্যবহার না করতাম তাহলে কিন্তু মোটরটা এক রোটেশন ঘুরে থেমে যেত। ঠিক আছে, কারণ ওই নর্থ পোল সাউথ পোল তৈরি হওয়ার কারণে এটা তো পার্মানেন্ট ম্যাগনেট, এর ভিতরে কিন্তু একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হবে। এইটার কারণে ইলেকট্রিক শক্তির কারণে একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হবে। তো ইনিশিয়ালি একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হয়ে এদের অ্যাট্রাকশন দ্বারা এই নর্থ পোলের সাথে এইটার সাউথ পোল অ্যাট্রাকশন দ্বারা থেমে যাবে। ঠিক আছে, থেমে গেলে কিন্তু আমি জিনিসটাকে ঘুরাইতে পারবো না, একবার রোটেশন করে থামায় দিলে তো আমার মোটরের কোনো কাজ নাই। এই কারণে আমাদের মেইনলি এই কমুটেটরটা ব্যবহার করতে হবে, যেটা কন্টিনিউয়াসলি মোটরটাকে ঘুরাইতে পারে। যখন এক রোটেশন হয়ে এই পজিশনে গেল তখন এটা দেখলো যে এডির পজিশন বিপরীতমুখী, তখন আমার এডি বাহুতে যে ঘটনাটা ঘটবে, এই যে এই ডিরেকশন অনুযায়ী আপনারা ফলো করুন, সেম ওয়েতে আমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল যেভাবে দেখাইলাম সেই অনুযায়ী এটাতে বলের দিক আবার এদিকে এফ, এইটাতে বলের দিক হচ্ছে ডট, যার কারণে আবার এটাতে ঘূর্ণন তৈরি হবে। ঠিক আছে, যখন থেমে গেল তখন অটোমেটিক্যালি পোলারিটিটা রিভার্স হয়ে দেয় আমার, আবার মোটরটাকে ধরুন আমার 180 ডিগ্রি ঘোরার পর এটা সাউথ পোল এটা নর্থ পোল হলো, তখন এইখানকার যে ডিরেকশন হয়েছে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি চেঞ্জ হওয়ার মাধ্যমে আমার এই ঘূর্ণনটাকে কন্টিনিউ রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তখন আমার এই প্রান্তটা পি এবং এই প্রান্তটা কিউ হিসেবেই থাকবে, এটাতে কোনো সমস্যা নাই, এটা তো ব্যাটারি। এইভাবে আমার মেইনলি ডিসি মোটরটা কাজ করে, কন্টিনিউয়াসলি ঘূর্ণনটা রাখে টর্কের মাধ্যমে, বল এবং টর্ক এগুলোর মাধ্যমে। এবং আমরা এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল এবং আরো বেশ কিছু ফিজিক্সের রুল অ্যাপ্লাই করে ব্যাখ্যা করলাম। তো এখানে বলে রাখা ভালো যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মোটরে এই একটা মাত্র কয়েল না, অসংখ্য নাম্বার অফ কয়েলস এখানে থাকবে, তা না হলে কিন্তু আমি মোটরকে তেমন একটা স্পিডে ঘুরাইতে পারবো না। একটা কয়েল দিয়ে আমি খুব একটা টর্ক আমি পাবো না, যত বেশি কয়েল দিব তত বেশি টর্ক তৈরি হবে। কারণ এইখানে যত বেশি কয়েল দিব, এটার বেসিক ফর্মুলাটা হচ্ছে এন আই এল বি সাইন থিটা, যত বেশি কয়েল দিব এটা হচ্ছে কয়েল নাম্বার, তত বেশি বল তৈরি হবে, যত বেশি বল হবে তত বেশি টর্ক হবে, যত টর্ক হবে মোটর তত ঘুরতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তত বেশি ঘুরতে থাকবে। তো এটা হলো আমার কয়েল বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এবং সাথে এইটার শেপটাও এত, এটা এই শেপের ইউজ করলে প্র্যাকটিক্যালি কমার্শিয়ালি আমরা এই শেপের পোল আমরা ব্যবহার করবো না, আমরা দেখা যাচ্ছে আরো বড় সাইজের নর্মালি এভাবে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানেই দেখিয়ে দিচ্ছি। আগে ছিল এই শেপ, এখন একটু খেয়াল করুন, এখন কিন্তু আগের তুলনায় একটু বেশি জায়গা জুড়ে আমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যত ভালো হবে তত বেশি আমার বল প্রডিউস হবে, যত বেশি বল হবে তত বেশি টর্ক, আর যত বেশি টর্ক তত বেশি আমার মোটরের ঘূর্ণন। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।